হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিল স্টাডি। তো আমরা লুসেন্টে জেনারেল সায়েন্স স্টার্ট করেছি, যেখানে আমরা প্রথমে ফিজিক্স নিয়ে আলোচনা করছি। তো আমরা 1 থেকে 12টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এবং 13 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে হিট নিয়ে, সেটা আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা প্রথম ভাগ আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এটা আমাদের পার্ট সেকেন্ড, অর্থাৎ এখানে আমাদের শেষ ভাগ। তো এটা নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটি দেখার আগে তোমরা যদি হিট বা তাপের প্রথম পার্টটি না দেখে থাকো তো দেখে নিতে পারো। ঠিক আছে, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা যেটা শুরু করব প্রথমেই হচ্ছে চেঞ্জ অফ স্টেট। ঠিক আছে, এর আগে আমরা স্টিফেন্স ল দিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চেঞ্জ অফ স্টেট নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক, চেঞ্জ অফ স্টেট মানে হচ্ছে অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তনটা কি? মনে করো এখানে একটা সলিড আছে। ঠিক আছে, সলিড আছে, এটা বরফের টুকরো আছে, এখানে একটা বরফের টুকরো, সেটাকে আমি তাপ দিলাম। ঠিক আছে, তাপ দিলাম এবং তাপ দেওয়ার পর সেটা তরলে পরিণত হলো। ঠিক আছে, এখানে তরল হয়ে গেল এবং সেই তরলটাকে আবার হিট করলাম। হিট করার পর সেটা গ্যাসে পরিণত হয়ে গেল এবং মলিকুলে ছড়িয়ে পড়লো, সেটা গ্যাসে পরিণত হয়ে গেল। তো এই যে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাস হচ্ছে, এগুলোকেই বলা হয় অবস্থার পরিবর্তন। অর্থাৎ সে এক অবস্থা থেকে অপর অবস্থায় কেউ স্থানান্তর করছে। তো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি যে এখানে একটা ছক দেওয়া আছে অবস্থার পরিবর্তন সম্পর্কে। ঠিক আছে, তো তোমরা এই ছকটা ভালোভাবে আয়ত্ত করে নেবে। তো আমি বলে দিচ্ছি ছকটাতে কী বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হচ্ছে যদি কঠিন থেকে যেটাকে যদি আমি তরলে যাই, সেটাকে বলা হয় মিলেটিং বলা হয় বা ফিউশন বলা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখানো হয়েছে যে কঠিন থেকে তরল, সেটাকে মিলেটিং বলা হয় বা ফিউশন বলা হয়। এরপর দেখো, যদি কোনো কিছু কঠিন থেকে যদি সরাসরি তরলে পরিণত হয়, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যদি সরাসরি ভেপারে পরিণত হয়, তো সেটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো এবার দেখো, এবার যদি আমরা সরাসরি বাষ্প থেকে যদি কঠিনে আসে, সেটাকে বলা হয় হোয়ার ফ্রস্ট। হোয়ার ফ্রস্ট, একে আমরা অধপতনও বলি বাংলায়। ঠিক আছে, ইংরেজিতে হোয়ার ফ্রস্ট। এভাবে মানে বাষ্প থেকে যদি সলিডে আসে বা কঠিনে আসে, সেটাকে বলা হয় হোয়ার ফ্রস্ট। এবার দেখো, কোনো কিছু যদি তরল থেকে বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হয় ভেপোরাইজেশন। এবার যদি কোনো কিছু বাষ্প থেকে যদি তরলে পরিণত হয়, সেটাকে বলা হয় কনডেনশন। ঠিক আছে, বা লিকুইফিকেশন বা কনডেনশন। এবার দেখো, কোনো কিছু যদি তরল থেকে যদি কোনো কিছু কঠিনে পরিণত হয়, সেটাকে বলা হয় সলিডিফিকেশন বা ফ্রিজিং বলা হয়। এবং যদি সলিড থেকে লিকুইডে হয়, তাহলে সেটাকে বলা হয় মিলেটিং বা ফিউশন। ঠিক আছে, তো চেঞ্জ অফ স্টেটের এটাই হচ্ছে মেন। ঠিক আছে ফ্রেন্ড, তো কী বলা হয়েছে একবার দেখে নিতে পারো এখানে, যে অ্যানি মেটেরিয়াল ক্যান রিমেইন ইন অ্যানি অফ ইটস 3 স্টেট, যেমন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস, টু চেঞ্জ দ্য সাবস্টেন্স ফ্রম ওয়ান স্টেট টু আদার স্টেট ইজ কল্ড চেঞ্জ অফ স্টেট। ঠিক আছে, ফর দিস either সাবস্টেন্স ইজ হিটেড অর হিট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য সাবস্টেন্স। চেঞ্জ অফ স্টেট টেক্স প্লেস অ্যাট ফিক্সড টেম্পারেচার। ঠিক আছে, দুটোই বলা হচ্ছে যে হিট পরিবর্তনের মাধ্যমে অবস্থার স্থানান্তর করা হয়। তো এখানে তোমরা দেখে নিতে পারো কাকে কোনটা বলে। এই ছকটা ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট, ছকটা তোমাদের মনে রাখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস বললাম এর আগে যে ফিউশন বা মিলেটিং পয়েন্ট কাকে বলে বললাম। ফিউশন বা মিলেটিং পয়েন্ট হচ্ছে, এই দেখো সলিড থেকে যে তরলে পরিণত হচ্ছে। ঠিক আছে, সলিড টু লিকুইড, একে আমরা বলি ফিউশন। দেখো এখানে ওটাই লেখা আছে, দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স চেঞ্জ ফ্রম সলিড স্টেট টু লিকুইড স্টেট ইজ কল্ড ফিউশন। ফিউশন টেক্স প্লেস এ ফিক্সড টেম্পারেচার কল্ড মিলেটিং পয়েন্ট। মানে যে ফিউশনের যে ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, মানে গলনের, সেটাকে বলা হয় মিলেটিং পয়েন্ট। ঠিক আছে, তো ফ্রেন্ডস মনে রাখবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা জানি জল বরফে পরিণত হয়ে যায়। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলও হয়, আবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফও পাওয়া যায়। ঠিক আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো এবার দেখো ফ্রিজিং কাকে বলে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ফ্রিজিং নিয়ে। দেখো ফ্রিজিং মানে আমি আগেই বললাম যে লিকুইড থেকে যদি সলিডে প্রবেশ করানো হয়, সেটাকে বলা হয় ফ্রিজিং, মানে লিকুইড টু সলিড। ঠিক আছে, লিকুইড টু সলিড হচ্ছে ফ্রিজিং। দেখে নেওয়া যাক, দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ চেঞ্জড ফ্রম লিকুইড স্টেট টু সলিড স্টেট ইজ কল্ড ফ্রিজিং। দেখো এখানে হচ্ছে লিকুইড স্টেট থেকে সলিড স্টেট, এটা মনে রাখবে। এবং ফ্রিজিং টেক এ ফিক্সড টেম্পারেচার কল্ড ফ্রিজিং পয়েন্ট, এবং ফ্রিজিংয়ের এটা একটা ফিক্সড টেম্পারেচার থাকে, যাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। ফর এ সাবস্টেন্স, ঠিক আছে,
দেখো ফর এ সাবস্টেন্স মেল্টিং পয়েন্ট ইকুয়াল টু ফ্রিজিং পয়েন্ট। তো তার নিচে দেখো আর দেওয়া আছে যে মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স চেঞ্জ উইথ দি চেঞ্জ ইন প্রেশার, অর্থাৎ কোনো বস্তুর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক চেঞ্জ হয় কিসের, চাপ পরিবর্তনের সঙ্গে চেঞ্জ হয়। ঠিক আছে, তো দেখো এই জন্যই প্রেশার কুকারে কী করা হয়, চাপ বাড়ানো হয়। প্রেশার কুকারে এই জন্যই রান্না করা হয় যে চাপ বাড়ানোর সঙ্গে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। চাপ বাড়লে কী হয়, গলনাঙ্ক বেড়ে যায়। দেখো মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স হুইচ কন্ট্রাক্ট ইন দ্য প্রসেস অফ ফিউশন, মনে করো আইসের ক্ষেত্রে ডিক্রিজ উইথ দি ইনক্রিজ অফ প্রেশার, অর্থাৎ চাপ বাড়ালে আইসের ক্ষেত্রে কী হচ্ছে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে, অর্থাৎ কমে যাচ্ছে। চাপ বাড়ালে আইসের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করছে। এবার দেখো মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স হুইচ এক্সপ্যান্ড ইন দি প্রসেস ফিউশন অ্যাজ ওয়াক্স, মানে মোমের ক্ষেত্রে ইনক্রিজ উইথ প্রেশার। মোমের ক্ষেত্রে কী করছে, যদি চাপ বেড়ে যাচ্ছে তাহলে ইনক্রিজ করছে তার ফিউশন বা গলনাঙ্কটা। ঠিক আছে, তো রান্নার ক্ষেত্রেও যখন বাড়ানো হয় তখন বেড়ে যায়। মোমের মতোই ঘটনা ঘটে সেম প্রেশার কুকারে। ঠিক আছে, তো এবার দেখো উইথ দি অ্যাডিশন অফ ইমপিউরিটি, বিভিন্ন ধরনের অশুদ্ধতা যেমন ধরো লবণ, আইস, এগুলো যদি মেশানো হয় তার ফলে কি হয়, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, তো এবার দেখো ভেপোরাইজেশন মানে যাকে বাষ্পীকরণ আমরা বলে থাকি। বাষ্পীকরণ মানে কি, দেখো দ্য প্রসেস বাই হুইচ সাবস্টেন্স চেঞ্জ ফ্রম লিকুইড স্টেট টু ভেপর স্টেট ইজ কল্ড ভেপোরাইজেশন। লিকুইড থেকে ভেপরে পরিণত হচ্ছে ভেপোরাইজেশন বলা হচ্ছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস মনে রাখবে যে ভেপোরাইজেশন সাধারণত দুটি পদ্ধতিতে হয়ে থাকে। ঠিক আছে, একটি পদ্ধতিকে বলা হয় ভেপোরাইজেশন আর একটাকে বলা হয় বয়লিং বা ইভলিউশন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো ভেপোরাইজেশন নিয়ে আলোচনা করব। ভেপোরাইজেশনটা কি আমি ছকের মাধ্যমে বলে দিয়েছি। দেখো দ্য প্রসেস অফ ভেপোরাইজেশন হুইচ টেক্স প্লেস অনলি ফ্রম এক্সপোজড সারফেস অফ লিকুইড অ্যান্ড দ্যাট অল টেম্পারেচার ইজ কল্ড ভেপোরাইজেশন। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে, দেখো আমরা যে শীতকালে কী করি, কলসিতে ধরো জল রাখি কিংবা মাটির পাত্রে জল রাখি, তো কী হয় দেখবে সেই মাটির পাত্রের গায়ে ছোপ ছোপ বিভিন্ন জলের কণা দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, দেখবে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো কিসের জন্য হচ্ছে, এগুলো হচ্ছে ইভেপোরাইজেশনের জন্য হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে ইভেপোরাইজেশন কজেস কুলিং, এর কারণ কি, কুলিং। দিস ইজ হোয়াই ওয়াটার ইজ আর্থ পট, এই জন্য মাটির পাত্রে রাখা হয় জলকে। তো এবার দেখো বয়লিংটা কি, ইভেপোরেশন বয়লিংয়ের মাধ্যমে বা স্ফুটনাঙ্কের মাধ্যমে কীভাবে হচ্ছে, বয়লিং বা যাকে আমরা বলে থাকি ইভলিউশন। ঠিক আছে, দেখো দিস প্রসেস অফ ভেপোরাইজেশন হুইচ টেক্স প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার অ্যান্ড ফ্রম হোল পার্ট অফ লিকুইড ইজ কল্ড বয়লিং। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বয়লিং টেক্স প্লেস ইজ কল্ড বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্টটা কি, তো এটা হচ্ছে এর জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা দরকার হয়, যেখানে কি হয় সম্পূর্ণ তরলটাকেই বলা হয় সেই তরলটার বয়লিং। ঠিক আছে, এর একটা জন্য নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়। তো এবার দেখো কনডেনশন মানে কি, কনডেনশনকে বাংলায় বলা হয় ঘনীভবন। তোমরা আগে নিশ্চয়ই পড়েছো ঘনীভবনটা কি, দ্য প্রসেস বাই হুইচ সাবস্টেন্স চেঞ্জ ফ্রম ভেপার স্টেট টু লিকুইড স্টেট। শুধু এটা মনে রাখবে, ভেপার স্টেট টু লিকুইড স্টেট। ঠিক আছে, মানে ঘনীভবন, জলীয় বাষ্প থেকে মনে করো যে শিশির বিন্দু পড়ে। ঠিক আছে, এগুলোকে বলা হয় যে একটা কনডেনশন উদাহরণ বলতে পারো। ইজ কল্ড, দেখো বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন প্রেশার। বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে কী করছে, প্রেশার ইনক্রিজ করলে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে। আবার দেখো বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ উইথ অ্যাডিশন অফ ইমপিউরিটি। তো এটা আমরা আগেও জানলাম যে ইমপিউরিটি এখানে। ঠিক আছে, এরপরে আমাদের আসছে লেটেন্ট হিট অর হিট অফ ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো বা ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লীন তাপ। তো এবার আমরা লীন তাপ নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, লীন তাপ কাকে বলে দেখে নাও। দ্য অ্যামাউন্ট অফ হিট required to change the state of unit mass of substance at constant temperature is called latent heat বা লীন তাপ। তো লীন তাপটা কী বলছে দেখো, ইউনিট মাসের ক্ষেত্রে দেখো ফ্রেন্ডস, প্রথমে দেখো ইউনিট মাস লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো ইউনিট মাস লেখা আছে। ইউনিট মাসের জন্য দেওয়া আছে, ইউনিট মাসের জন্য যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে গিয়ে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলে থাকি লীন তাপ। ঠিক আছে, দেখো মনে করো এখানে একটা একখণ্ড বরফ আছে, এটা হচ্ছে একখণ্ড বরফ,
এই বরফকে আমরা তাপ প্রয়োগ করছি নিচে থেকে, এবং যে তাপ প্রয়োগ করার ফলে এই বরফটা গলে জল হয়ে গেল, কিন্তু এর উষ্ণতার বা টেম্পারেচারে কোনো পরিবর্তন হলো না। মনে করো বরফটারও উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবং এই তরলটারও উষ্ণতা হয়ে গেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো কি এর কোনো উষ্ণতার পরিবর্তন হলো? উষ্ণতার পরিবর্তন হলো না, কিন্তু অবস্থার পরিবর্তন হলো। এই যে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন, এটাকে আমরা বলে থাকি লিন তাপ, ঠিক আছে। তো লিন তাপের কাজ কি? এটা সবসময় ইউনিট মাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যদি বলি যে মনে করো এম পরিমাণ মাস, এম পরিমাণ কোনো পদার্থের ওপর আমরা যদি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, মানে এম পরিমাণ কোনো সাবস্টেন্স নিলাম, পদার্থ নিলাম, সেটাকে আমরা অবস্থার পরিবর্তন করতে গিয়ে মানে এম পরিমাণ ভরের বরফ নিলাম, সেটাকে আমরা সেই বরফটাকে আমরা জলে পরিণত করব, দিয়ে সেটা কত কিউ পরিমাণ তাপ লাগলো, এবং কিউ পরিমাণ তাপ প্রয়োগ করার ফলেও তার উষ্ণতার কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হলো, মানে শুধুমাত্র বরফটা গলে গেল, ঠিক আছে। কিন্তু লিন তাপ তো একক ভরের ক্ষেত্রে প্রযোজ্য। এম ভরের জন্য যদি কিউ হয়, তাহলে একক ভরের জন্য কত তাপ লাগবে বলো? কিউ বাই এম, তাই তো, কিউ বাই এম পরিমাণ তাপ লাগবে। সুতরাং আমরা বলতে পারি এই কিউ বাই এম পরিমাণ যে তাপ লাগছে, এটাকে আমরা বলতে পারি লিন তাপের সমান, কারণ একক ভরের ক্ষেত্রে তো এত লাগছে, ঠিক আছে। তো এটাই বলা হয়েছে, দেখো, ইফ কিউ হিট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ এ সাবস্টেন্স অফ মাস এম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড এল ইজ দ্য ল্যাটেন্ট হিট, দেন কিউ ইকুয়াল টু এম এল। তো আমরা কত পেলাম? এল ইকুয়াল টু পেলাম কিউ বাই এম। সুতরাং এখান থেকে তো আমরা লিখতেই পারি সহজে কিউ ইকুয়াল টু এম এল, এটাই দেওয়া হয়েছে, দেখো। তো মনে রাখবে ইউনিট অফ এসআই ইউনিট হচ্ছে লিন তাপের কত? জুল পার কিলোগ্রাম, জুল পার কিলোগ্রাম। সিজেস পদ্ধতি কত হবে? সিজেস পদ্ধতি হবে ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে ল্যাটেন্ট হিটের ইউনিট, ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করব, তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব ল্যাটেন্ট হিট অফ ফিউশন নিয়ে। তো ফিউশন কি আমরা প্রথমেই বলেছি যে কঠিন থেকে তরলে যে পরিবর্তন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ফিউশন বা মিলেটিং, তাই তো। তো এবার লিন তাপের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট ইউনিট মাসের সাবস্টেন্স ফ্রম ঠিক আছে, ফ্রম সলিড টু স্টেট টু লিকুইড স্টেট অ্যাট ইটস মিলেটিং পয়েন্ট। ইট ইজ অলসো দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড বাই ইউনিট মাস অফ লিকুইড হোয়েন চেঞ্জ ইন্টু সলিড অ্যাট ইটস ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। তো ল্যাটেন্ট হিট মানে ওটাই, মানে ফিউশনের ক্ষেত্রে, মানে ওই বরফের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম আমি, ওটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে, বরফের ক্ষেত্রে। আর তোমার যদি বলা হয় যে হিট অফ ভেপোরাইজেশন মানে হচ্ছে যে তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে সেটা, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে। ফ্রেন্ডস এখানে এই যে ছকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফিউশন, মানে এটাকে বলা হয় বরফ গলনের লিন তাপ। পরীক্ষা আসে যে বরফ গলনের লিন তাপ কত, সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আর একটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ কত। ফ্রেন্ডস এই দুটোই খুব ইম্পর্টেন্ট, তোমাদের দুটো খুব ভালো করে মনে রাখতে হবে। বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, এখানে ক্যালোরি দিয়েই বেশি আছে, ঠিক আছে। তাছাড়াও তোমরা জুল পার কিলোগ্রাম দিয়েও মনে রাখতে পারো যে বরফ গলনের লিন তাপ কত, জুল পার কিলোগ্রামে হচ্ছে 336 × 10⁻³ জুল পার কিলোগ্রাম। আর বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 2256 × 10⁻³ জুল পার কিলোগ্রাম, ঠিক আছে। তো এই দুটোই তোমরা মনে রাখবে। তো ফ্রেন্ডস এরপর দেওয়া আছে ক্যাম্ফর এরপর দেওয়া আছে সাবলিমেশন দেওয়া আছে, ঠিক আছে। সাবলিমেশনকে বাংলায় বলা হয় ঊর্ধ্বপাতন। তো এটা ঊর্ধ্বপাতন তো আমি আগে বললাম, সাবলিমেশন যে কঠিন থেকে যদি সরাসরি কোনো কিছু বাষ্পে পরিণত হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি কি, মানে সলিড থেকে যদি ভেপোরাইজেশন হয়ে যায় তো সেটাকে আমরা বলে থাকি সাবলিমেশন, এই পদ্ধতিটাকে, বা ঊর্ধ্বপাতন। দেখো সাবলিমেশন টেক্স প্লেস ওয়েন বয়লিং পয়েন্ট ইজ লেস দ্যান মিলেটিং পয়েন্ট, এবং এক্ষেত্রে মনে রাখবে বয়লিং পয়েন্টটা কী হয়, কম হয়, মিলেটিং পয়েন্টের থেকে বয়লিং পয়েন্টটা কম হয়। তো কার ক্ষেত্রে দেখা যায় এটা দেখা যায় সাধারণত ক্যাম্ফার, মানে যাকে আমরা বলে থাকি কর্পূর, অর আইস, অথবা জলের ক্ষেত্রে দেখা যায় সাবলিমেশন, ঠিক আছে। অর আইস ইন ভ্যাকুয়াম, অথবা মানে শূন্যস্থানের মধ্যে যদি আমরা আইসকে রাখিস তখন দেখা যায়, শূন্যস্থানের মধ্যে আইসকে রাখলে দেখা যায়, আর ক্যাম্ফারের মধ্যে দেখা যায়, মানে কর্পূরের মধ্যে, ঠিক আছে। তো এবার দেখো হোয়ার ফ্রস্টটা হচ্ছে ঠিক উল্টো, হোয়ার ফ্রস্ট সাবলিমেশনের উল্টো। দেখো এখানে বলা হচ্ছে হোয়ার ফ্রস্ট ইজ জাস্ট রিভার্স প্রসেস অফ সাবলিমেশন, মানে এটাকে তোমরা বাংলায় অধঃপতন বলে, ঠিক আছে, অধঃপতন। দেখো দ্যাট ইজ দ্য প্রসেস অফ ডিরেক্ট কনভার্সেশন অফ ভেপার ইন্টু সলিড, যেটা বাষ্প থেকে সলিডে মানে হচ্ছে, ঠিক আছে। দেখো স্টিম প্রডিউস মোর সেভার বার্ন দ্যাট ওয়াটার অ্যাট সেম টেম্পারেচার বিকজ ইন্টারনাল এনার্জি অফ স্টিম ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার সেম টেম্পারেচার ডিউ টু ল্যাটেন্ট হিট।
স্টিম প্রডিউস। তো ফ্রেন্ডস সেখানে বলা হচ্ছে যে স্টিমটা সেটা আমাদের জলের থেকে যে বাষ্প হয়, ঠিক আছে, সে বাষ্পের ক্ষেত্রে যে ইন্টারনাল এনার্জি সেটা বেশি হয়, জলের থেকে বাষ্পের ইন্টারনাল এনার্জি বেশি হয়, মানে স্টিমের থেকে, ঠিক আছে। দেখো ইন্টারনাল এনার্জি অফ স্টিম ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার সেম টেম্পারেচার, ঠিক আছে, মানে জলের থেকে একই উষ্ণতায় জলের থেকে যদি আমরা স্টিমের ক্ষেত্রে দেখি সেখানে তাপ প্রয়োগের ফলে বেশি অণুগুলো গাছের যে ইন্টারনাল শক্তি সেটা বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এবার দেখো রিলেটিভ হিউমিডিটি নিয়ে আলোচনা করব, মানে আর্দ্রতা, ঠিক আছে, মানে রিলেটিভ আর্দ্রতা। দেখো রিলেটিভ হিউমিডিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দি রেশিও অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট, মানে দুটো রেশিও দিয়ে রিলেটিভ হিউমিডিটি প্রকাশ করা হয়। একটা হচ্ছে ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প ইন গিভেন ভলিউম অফ অ্যাটমসফিয়ার অ্যাট দি অ্যামাউন্ট টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার রিকোয়ার্ড টু স্ট্রাকচার অফ দ্য সেম ভলিউম অ্যাট সেম টেম্পারেচার, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট ভলিউমের ক্ষেত্রে যে পরিমাণ উপরে ওয়াটার ভেপার যে লাগে সেটার এই দুটো রেশিওকে আমরা বলে থাকি রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে। আর এই যে রিলেটিভ হিউমিডিটি মানে দুটো অনুপাত, রেশিও অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন গিভেন ভলিউম, মানে ভলিউম আর যে ওয়াটার ভেপার প্রেশার, এই দুটো যে রেশিও, সেই রেশিও দুটোকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেখানে আমি পার্সেন্টেজে বের করতে পারবো, ঠিক আছে। এখানে দেখো এক্সপ্রেস হিউমিডিটি ইন পার্সেন্টেজ, যদি আমরা তাকে 100 দিয়ে গুণ করি রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ যে রেশিও পেলাম আমরা ওয়াটার ভেপার প্রেশার আর ভিএ যে রেশিও পেলাম সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো রিলেটিভ হিউমিডিটি। তো দেখো এখানে রিলেটিভ হিউমিডিটি ইজ মেজার্ড বাই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে রিলেটিভ হিউমিডিটি পরিমাপ করা হয়। রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ উইথ দি ইনক্রিজ অফ টেম্পারেচার, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি বৃদ্ধি হবে যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি। তো ফ্রেন্ডস এরপর আমাদের পরের টপিক হচ্ছে এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। তো এবার আমরা এয়ার কন্ডিশন নিয়ে আলোচনা করব। দেখো ফর হেলদি অ্যান্ড ফেভারেবল অ্যাটমসফিয়ার অফ হিউম্যান বিং দ্য কন্ডিশন অ্যাজ ফলোজ, ঠিক আছে, মানে আমাদের যে হেলদি এবং আরামদায়ক আবহাওয়ার জন্য আমাদের যেরকম টেম্পারেচার আর্দ্রতা দরকার সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন আমাদের টেম্পারেচার দরকার 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হেলদি আবহাওয়ার জন্য। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 60 to 65%। স্পিড অফ এয়ার হতে হবে 0.75 মিটার পার মিনিট থেকে 2.5 মিটার পার মিনিট, ঠিক আছে। তো এরপর আমরা থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস থার্মোডাইনামিক্সটা অনেক বড় চ্যাপ্টার, এখানে খুব সহজে খুব ছোটো করে তোমাদের এখানে খুব অল্প দেওয়া আছে, ঠিক আছে। তো যেগুলো বলছি আশা করছি আমি যেগুলো বলবো সেখান থেকে কমন পেয়ে যাবে, একটু যদি মন দিয়ে শোনো। তো দেখো প্রথমে বলা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফ্রেন্ডস বলে রাখি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি, ঠিক আছে। আমরা যে কোনো একটা পদার্থ, ঠিক আছে, মনে করো এটা একটা পদার্থ নিলাম, এই পদার্থকে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিই, মনে করো কিউ পরিমাণ তাপ দিলাম, ঠিক আছে, তো কিউ পরিমাণ তাপটি এই পদার্থের উপর দুভাবে কাজ করবে। একটা হচ্ছে পদার্থটির মধ্যে কিছু যান্ত্রিক বা ভিতরে মেকানিক্যাল ওয়ার্ক করবে যেটাকে ডাব্লু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর এটা হচ্ছে কিছুটার পদার্থের মধ্যে যে কণাগুলি থাকে অণুগুলি থাকে সেই অণুগুলির গতিশক্তি বৃদ্ধি করবে, মানে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, ঠিক আছে। তো এই কিউ পরিমাণ তাপটা দুভাবে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে পদার্থের মধ্যে যে যান্ত্রিক ওয়ার্ক করছে সেটা বৃদ্ধি পাচ্ছে, আর হচ্ছে ইন্টারনাল এনার্জি যাকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি এটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে ডেল কিউ, কোনো একটা পদার্থের মধ্যে যদি আমি নির্দিষ্ট তাপ দিই সে তাপটা দুভাবে কাজ করছে, একটা হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, ঠিক আছে, এভাবে করে বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স অনেক সূত্র আছে, ফার্স্ট ল আছে, জিরোথ ল আছে, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে। তো এবার দেখো কী বলা হচ্ছে যে হিট এনার্জি গিভেন টু এ সিস্টেম, আমরা একটা সিস্টেমকে যদি আমরা একটা হিট দিই, ইট ইউজ ফলোয়িং অ্যাট টু টাইপস, সেটা দুভাবে ভেঙে যায়। দেখো এখানে বলা হচ্ছে দুভাবে ভেঙে যায় কী কী। প্রথমে কী হচ্ছে দেখো ইনক্রিজিং দ্য টেম্পারেচার অ্যান্ড হেন্স ইন্টারনাল এনার্জি, সেখানে ইনক্রিজ করছে ইন্টারনাল এনার্জিটা। আর দ্বিতীয় হচ্ছে ডুইং ওয়ার্ক বাই দ্য সিস্টেম, এবং সিস্টেমের উপর সেটা কাজ করছে। সুতরাং হিটটা কীভাবে কাজ করছে, দুভাবে কাজ করছে। এখানে দেখো ডব্লিউ কিউটা হচ্ছে হিট, আমরা কোনো সিস্টেমকে যে পরিমাণ হিট দিচ্ছি, গিভেন টু সিস্টেম, আর ডেল হচ্ছে ইনক্রিজ ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, আর ডেল ডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এবার দেখো যে দেন ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু ইজ দি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট হচ্ছে এটাই, ঠিক আছে, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। তো এবার দেখো ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম মে বি পোটেনশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো ইন্টারনাল এনার্জি হচ্ছে সেটা পোটেনশিয়াল এনার্জিও হতে পারে, আবার কাইনেটিক এনার্জি হতে পারে। একটা ইন্টারনাল এনার্জি কোনো পদার্থের মধ্যে দুভাবে থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি হয়েও থাকতে পারে, আবার কাইনেটিক এনার্জি হয়েও থাকতে পারে। দিস কাইনেটিক এনার্জি অ্যারাইজ ডিউ টু মলিকুলার মোশন। দেখো কোনো পদার্থের মধ্যে যে মলিকুলার মোশন, অণুগুলির মধ্যে যে গতি হয়, সেটা ফলে কাইনেটিক এনার্জির সৃষ্টি হয়, ঠিক আছে। হুইচ বি ট্রান্সলেশন, রোটেশনাল অ্যান্ড ভাইব্রেশনাল। সেটা ট্রান্সলেশন হতে পারে, রোটেশনাল হতে পারে, অথবা ভাইব্রেশনাল হতে পারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু দি প্রিন্সিপাল অফ কনজারভেশন এনার্জি। অর্থাৎ প্রথমটা কার সঙ্গে সমান হচ্ছে, যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে, প্রথম সূত্র, ঠিক আছে, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটি। তো এবার দেখো আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে। তো আইসোথার্মাল প্রসেসটা ব্যাপারটা কি তোমরা মনে রাখবে, যে আইসোথার্মাল প্রসেস হচ্ছে সেই রকম পদ্ধতি যেটাকে বাংলা বলা হয় সমতাপীয় পদ্ধতি, ঠিক আছে, সমতাপীয় পদ্ধতি। তো এই পদ্ধতিটা কী হবে, এই পদ্ধতির টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তো ফ্রেন্ডস এখানে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো এটা কীভাবে মনে রাখবে, যে টেম্পারেচার কনস্ট্যান্ট হচ্ছে থার্মাল থেকে তোমরা মনে রাখবে থার্মোমিটার, ঠিক আছে, থার্মাল থেকে তোমরা থার্মোমিটার মনে রাখতে পারো, ঠিক আছে। থার্মোমিটার যন্ত্রের কাজ কি আমাদের উষ্ণতা বা টেম্পারেচার মেজার করা। তো সেই জন্য তখনই থার্মাল আসবে, ঠিক আছে, থার্মাল মানে থার্মোমিটারের কথা মাথায় রাখবে, সেই থার্মাল মানেই হচ্ছে তোমাদের উষ্ণতার কথা আসছে, সুতরাং এখানে উষ্ণতা বা টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে চেঞ্জ কী হবে, প্রেশার আর ভলিউম চেঞ্জ হবে। তোমরা, ঠিক আছে, তোমরা শুধু এইভাবে মনে রাখবে যে মনে করো পিভিটি হলো, পিভিটি, ঠিক আছে, এখানে যদি টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে কী থাকছে, পি পড়ে থাকছে আর ভি পড়ে থাকছে, সুতরাং এই দুটো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, এই দুটো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, পিভিটি এর মধ্যে। ওকে, তো চেঞ্জ করছে প্রেশার অ্যান্ড ভলিউম আইসোথার্মাল প্রসেসে। যদি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কী হয় জানো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা শূন্য হয়ে যায়, ইন্টারনাল এনার্জি। ওকে, দেখো কী বলা হচ্ছে, দেখো এখানে ইফ দি চেঞ্জ আর টেকিং প্লেস ইন এ সিস্টেম ইন সাচ এ ওয়ে দ্যাট টেম্পারেচার অফ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। দেখো টেম্পারেচার অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট থাকছে ফর দ্য চেঞ্জ, দেন দ্য প্রসেস ইজ সেইড টু বি আইসোথার্মাল। তো এই প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস, তোমরা পড়ে নেবে। এরপর দেখো অ্যাডিওবায়োটিক প্রসেস, আর আমি বলে দিচ্ছি অ্যাডিওবায়োটিক প্রসেসটা কি। অ্যাডিওবায়োটিক প্রসেস মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় মানে যেখানে কোনো তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। দেখো ইফ দ্য চেঞ্জ আর টেকিং প্লেস ইন সিস্টেম ইন সাচ এ ওয়ে দ্য দেয়ার ইজ নো এক্সচেঞ্জেস অফ হিট, দেখেছো, নো এক্সচেঞ্জেস, অর্থাৎ হিটটার এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এখানে হিটটা কনস্ট্যান্ট থাকবে অ্যাডিওবায়োটিক প্রসেসে, ঠিক আছে, এখানে হিটটা কনস্ট্যান্ট থাকছে, হিট এনার্জি বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, দেন দ্য প্রসেস ইজ সেড টু বি অ্যাডিওবায়োটিক প্রসেস, ঠিক আছে। ইফ কার্বন ডাইঅক্সাইড ইজ সাডেনলি এক্সপ্যান্ডেড ইট ইজ চেঞ্জ টু ড্রাই আইস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডিওবায়োটিক প্রসেস। তো অ্যাডিওবায়োটিক প্রসেস এখানে উদাহরণ দিয়েছে। আমরা কি জানি, আমরা জানি যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয়, শুষ্ক বরফ বলা হয়, শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, ঠিক আছে। এখানে সেটাই বলা হচ্ছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড কীভাবে সৃষ্টি হয়, যে কার্বন ডাইঅক্সাইড যদি একটা সাডেনলি যদি এক্সপ্যান্ড করে যায়, মানে বিস্তৃত হয়ে যায়, তাহলে সেটাকে কী বলা হয়, ড্রাই আইস বলা হয়। তো এবার আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। সেকেন্ড লটা কি, তো ফ্রেন্ডস সেকেন্ড লটা এখানে ভালো করে দেওয়া নেই, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ব্যাপারটা কি, বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এখানে ততটা সহজভাবে দেওয়া নেই, তাই আমি সহজভাবে তোমাদের বলে দিচ্ছি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মনে করো যে আমরা যেটা কাজ করছি, ঠিক আছে, কোনো একটা কাজ করছি আমরা, মনে করো আমরা হাত ঘষছি, ঠিক আছে, দুটো হাতের চেটেও আমরা ঘষছি, যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, অনুরূপভাবে আমি বলতে পারি যে সেই পরিমাণ তাপ যদি আমি হাত দুটোকে দিই, তবে সেই পরিমাণ কিন্তু যে ঘষেছি সেই ততটা পরিমাণ কার্য কিন্তু হবে না। যদি এটাই যদি বলতে চাই আমরা যে যতটা পরিমাণ কাজ করছি আমরা, ঠিক আছে, যতটা পরিমাণ কাজ করার ফলে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, মানে কাজ করার ফলে বা ওয়ার্ক করার ফলে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে,
কিন্তু হিট প্রদান করার ফলে সেই একই পরিমাণ কিন্তু ওয়ার্ক কাজ করছে না, ঠিক আছে, হিট প্রদান করার ফলে একই পরিমাণ ওয়ার্ক কাজ হচ্ছে না। তো এটাকেই আমরা বলবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে অল ওয়ার্ক ক্যান বি কনভার্ট ইন হিট, অল ওয়ার্ক ক্যান বি কনভার্ট ইন হিট বাট অল হিট ক্যান নট বি কনভার্ট ইন ওয়ার্ক। মানে সব কার্য হিটে কনভার্ট হতে পারে, কিন্তু হিট পুরোপুরি কার্যতে কনভার্ট হতে পারে না। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সে বলা হয়েছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে, ঠিক আছে। তো এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে বিভিন্ন ফর্মুলা আছে যেগুলো আমরা দেখব। তো ফ্রেন্ডস এখানে তোমাদের দেওয়া আছে যে কেলভিন স্টেটমেন্ট দেওয়া আছে, ক্যালাউসিয়াস স্টেটমেন্ট দেওয়া আছে, তো দেখে নেবে এখানে ওটাই বলা হচ্ছে, ঠিক আছে, যে হোল অফ হিট ক্যান নেভার বি কনভার্ট ইনটু ওয়ার্ক। আমি এটাই বললাম যে সমস্ত যে তাপ দিলেও যে পরিমাণ, মনে করো যে পরিমাণ আমরা কাজ করলাম সেটা থেকে যে পরিমাণ হিট পেলাম, কিন্তু আমরা সেই পরিমাণ হিট প্রয়োগ করলে আবার এতটা পরিমাণ আমরা কিন্তু কার্য পাবো না, সেই একই হিট প্রয়োগ করলে এতটা পরিমাণ কার্য আমরা পাবো না। এখানে সেটাই বলা হয়েছে, দেখো হোল অফ দ্য হিট ক্যান নেভার বি কনভার্ট ইনটু ওয়ার্ক, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। এবার দেখো ক্যালাসিয়াস স্টেটমেন্টে কী বলা হচ্ছে, হিট বাই ইটসেলফ ক্যান নট ফ্লো ফ্রম বডি অ্যাট লোয়ার টেম্পারেচার টু এ বডি হায়ার টেম্পারেচার। বলছে উষ্ণতা কখনোই কম উষ্ণ, মানে এখানে মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বস্তু আছে, ঠিক আছে, বলছে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের হিট কখনোই ট্রান্সফার করা সম্ভব নয়, কিন্তু যদি দুটো সংস্পর্শে আনি 10 থেকে 5-এ আসবে, কিন্তু কখনোই 5 থেকে 10-এ আসতে পারবে না, ঠিক আছে, এখানে এটা বলা হয়েছে। তো হিট ইঞ্জিনের ক্ষেত্রে তোমরা যেগুলো মনে রাখবে সেটা হচ্ছে একটা হট বডিকে বলা হয় সোর্স, মানে যেখান থেকে আমরা তাপ পাই। সিঙ্ক হচ্ছে একটা কোল্ড বডি যেটা শোষণ করে তাপ, আর একটা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স, ঠিক আছে। হিট ইঞ্জিনে পর্যন্ত এই তিনটেই মেন। দেখো এখানে যেটা বলা হয়েছে হিট ইঞ্জিনের ডিভাইস, এটা হচ্ছে একটা ডিভাইস হুইচ কনভার্টস হিট এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, যেটা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে মানে কী করে, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে, সেটাকে বলা হয় হিট ইঞ্জিন, ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো যে ইন্টারনাল কম্বিউশন ইঞ্জিন, ঠিক আছে, ইন্টারনাল কম্বিউশন ইঞ্জিন। তো এটা কি, ইন দিস ইঞ্জিন হিট ইজ প্রডিউসড ইন দ্য এনার্জি ইটসেলফ, যেটা হিট নিজে থেকে, মানে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বিউশন। তো ব্যাপার দুটোকে আমি বলে দিই তোমাদের। ইন্টারনাল হচ্ছে যেসব যন্ত্র হিট নিজে থেকে তৈরি করতে পারে সেটাকে বলা হয় ইন্টারনাল। যেমন কি কোনো একটা মোটরসাইকেল কিছু চলছে, পেট্রোলে চলছে, সেই পেট্রোলের মধ্যেই পেট্রোল খরচ করে নিজে থেকে হিট উৎপন্ন হচ্ছে, সেভাবে চলছে। আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা বাইরে থেকে হিট প্রদান করতে হয়। যেমন আগেকার দিনে আমরা যে ট্রেন গাড়িগুলো চলতো, রেলগাড়ি চলতো আগেকার দিনে, সেখানে কয়লা পুড়িয়ে আমরা হিট দিতাম, সেই কয়লা পুড়িয়ে হিট দেওয়ার ফলে চলতো, সেগুলো হচ্ছে এক্সটার্নাল কম্বিউশন ইঞ্জিন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আসে তোমাদের রিভার্সিবল বা কার্নট ইঞ্জিন। তো কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে তোমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মুলাটা, কার্জন ইঞ্জিনের ফর্মুলাটা হচ্ছে এটা ইকুয়াল টু 1 - T2/T1, ঠিক আছে, এটা ইকুয়াল টু 1 - T2/T1। যেখানে মনে রাখবে, যেখানে T1টা হচ্ছে সোর্সের তাপ আর T2টা হচ্ছে সিঙ্কের তাপ, ঠিক আছে। তো কার্নট রিভার্সিবল হচ্ছে একটা রিভার্সিবল ইঞ্জিন, যেটাকে বলা হয় কার্নট ইঞ্জিন, ঠিক আছে। দেখো অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন, একটা আদর্শ হিট ইঞ্জিন যেটা কী করে, যেটা হুইচ ইজ ফ্রি ফ্রম অল দ্য ইমপারফেকশন অফ প্র্যাকটিক্যাল ইরিভার্সিবল হিট ইঞ্জিন, ঠিক আছে। এই যে প্র্যাকটিক্যাল রিভার্সিবল হিট ইঞ্জিন, এটাকে আমরা বলে থাকি কার্নট ইঞ্জিন। তো এখান থেকে তোমরা সূত্রটা ভালোভাবে মনে রাখবে। তো এখানে কার্নট ইঞ্জিনের কিছু থিওরাম দেওয়া আছে, কার্নট থিওরাম, যেটা হচ্ছে দেখো অল দ্য রিভার্সিবল বা কার্নট heat engine operating between the same source and sink have same efficiency independent of nature working substance, মানে অল রিভার্সিবল হিট, ঠিক আছে, যাদের কি থাকবে, সেম এফিসিয়েন্সি থাকবে, আর সেম সোর্স অ্যান্ড সোর্স আর সিঙ্ক দুটো এক হবে, সেম এফিসিয়েন্সি হবে, তারা স্বাধীন হবে ইন্ডিপেন্ডেন্ট নেচার অফ ওয়ার্কিং সাবস্টেন্স, তারা স্বাধীন হবে তাদের নিজস্ব ওয়ার্কিং সাবস্টেন্স থেকে। মানে আমরা আগে বললাম হিট ইঞ্জিনে মোট 3টে পদার্থ থাকছে, একটা হচ্ছে সিঙ্ক থাকছে হিট ইঞ্জিনে, সিঙ্ক থাকছে, একটা সোর্স থাকছে, ঠিক আছে, সিঙ্ক থাকছে, সোর্স থাকছে, আর একটা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স থাকছে, ঠিক আছে। হিট ইঞ্জিনের প্রধান কাজই হচ্ছে এই তিনটি নিয়ে পড়ে থাকছে, ঠিক আছে। তো এগুলো ফ্রেন্ডস হায়ার এক্সামে বেশি আসে। তো এবার দেখো রেফ্রিজারেটর আর পাম্প। তো আমরা রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ যাকে বলতে পারি, আমরা সবাই জানি রেফ্রিজারেটরের কাজ কি। এটা হচ্ছে কোনো বডিকে কোল্ড বা
উত্তাপ করতে সাহায্য করে। ঠিক আছে, এ রেফ্রিজারেটর ইজ অ্যান অ্যাপারেটাস হুইচ ট্রান্সফার হিট এনার্জি ফ্রম cold to a hot body at the expansion of energy supplied by an external agent. The working substance here is called refrigerant. ঠিক আছে, in actual refrigerator vapors of freon. এখানে মনে রাখবে যে আমাদের যে ফ্রিজ থেকে সেখানে ফ্রিয়ন উৎপন্ন হচ্ছে, যাকে আমরা বলে থাকি ক্ষুদ্রফুরনো কার্বন বা সিএফসি। ঠিক আছে, সেটাকে বলা হয় ফ্রিয়ন। এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন সিএফসির। এটা বিভিন্ন আমাদের গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও। আজকে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে আমরা লাইট নিয়ে আলোচনা করব।